স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জুঁইয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চুরির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করলো। অল্প সময়ে পেয়েও গেল হৃদের ফ্ল্যাটের চাবি। এটা সেদিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যিই মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেদিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলা অযত্ন করে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুঁই সেটা যত্ন করে সামলিয়ে রাখাতে আজ মায়া অল্পতে ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুঁই সেদিকে তাকিয়ে মায়ার ব্যাগের চেনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার ফ্ল্যাটের চাবি। আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এর মানে বুঝিনি, এই জন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খোঁজ করছিস কেন? আমাকে দেয়া প্রথম উপহার, ওনার যত্ন করে রাখবো না আমি আজব? মায়া, তোর মনে হয় না এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত? আমরা তো চট্টগ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হলো। জুঁইয়ের কথায় মায়ার মন খারাপ হলো তীব্র অপরাধ বোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ থেকে 15 দিন ধরে হৃদের সাথে মায়ার কথা হয় না। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পথে দুজনের কথা হয়েছিল, এরপর আর হয়নি। মূলত মায়াই যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধ বোধে। হৃদ যে কল করবে সেই উপায় নেই। মায়া ওদের হাতের ফোনটার সিম খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আরিফের ফোন থেকে কথা বলে। জুয়েরও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওরও কথা হয় না আয়নের সাথে। জুয়ের কথায় মায়ার ভয়টা আরও বাড়ল। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিনে গলায় বলল, পরশু তো আমাদের কলেজ ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় কথা বলবো ওনার সাথে। মায়ার কথা জুই আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুই মায়ার ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে মায়া মাথায় সাদা হিজাব বেঁধে নিল। জুই টিফিন বক্স হাতে নিতে মায়াও নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে জুইয়ের পিছনে এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বলি না জুই, কোন বিষয়ে? অয়ন ভাইয়ের ব্যাপারে। বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম। কিন্তু আমি তো জানি তুই অয়ন ভাইকে পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজায় তালা লাগাতে লাগাতে মায়ার কথার উত্তরে বলল, আয়ান ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদীপ ভাইয়াকে মনে করে আয়ান ভাইয়ার সাথে এতদিন কথা হতো। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। জুইয়ের কথায় মায়া অসন্তুষ্টি হয়ে বলল, ভুল বোঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুই। অয়ন ভাইয়ার শুরু থেকেই জানতো ফোনের উপাসের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনেই কথা বলে গেছেন তিনি। এখানে ওনার কোনো অপরাধ নেই। তুই অন্তত একটা বার ওনার সাথে দেখা করতে পারতি, কথা বলতে পারতিস, কি বলে উনি শুনতে পারতি। আর নয়তো ওনার কোনো মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলে অন্তত বুঝতে তো পারবি দোষটা কার। আমি আদালত নই যে ন্যায় অন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারো দোষ গুণ দেখতে চাই না। তুই চল। কিন্তু জুই, আয়ন ভাইয়া তো তোকে। জুই অনেকটা ধমক স্বরে মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের দেরি হচ্ছে, চল। ভোর 5:05 একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণী জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যের ছটার আবির্ভাব এখনো ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী। প্রকৃতি জুড়েই শীতল হাওয়ার উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে। এই ট্যুর যাত্রাতে মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা এটি। মায়াদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলেমেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলেমেয়েরা প্রায় সকল বাসেই উপস্থিত আছে ভলেন্টিয়ার হিসেবে।
শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র ছেলে মেয়েদেরকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারিতে এই ট্যুরের যাত্রা শুরু হলেও বাসের ছেলেমেয়েরা ডিজে গানে তালে হই হুল্লোড় আর আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই, সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কি জন্য মায়ার মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মনে ভিতর জ্বলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে, দৃষ্টি ওই দূর সীমান্তে পাহাড়ের চওড়ায়। সকালের মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে মায়ের মুখ ছুঁয়ে মাথার হিজাব উঠছে শাঁ শাঁ শব্দে। জুই মায়ের পাশেই বসে, শ্রেয়া নাদিয়া বসেছে পিছনের 2 সিট পরে। কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়াও ডিজে গানের তালে খেই হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে মেতে আছে নাচ গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডেই আছে, কিন্তু মায়া এসব নাচ গানে নেই। মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখলো, সিট ছেড়ে উঠলো না পর্যন্ত। এমনি মায়া হৃদকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়ার ভিতরটা হাঁসফাঁস করছে অপরাধ বোধে। হৃদ মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হওয়ায় সে মায়ার উপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ার আপাতত নেই। সেজন্য মায়া মন খারাপে সেই তখন থেকেই বাসে চুপ করে বসে। মায়ার মনে হচ্ছে এই ট্যুরে সে হৃদের অবাধ্য হয়ে না গেলেও পারত। মায়ার উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াদের একই বাসে আরিফকে দেখা যায় রাকিবের সাথে পিছনের সিটে ভলেন্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনেদের খেয়ালও রাখছে সে। সবার হইচই মাঝে জুই হঠাৎ মায়ের হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাত কানে চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই আমার কেমন যেন অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আশাটা ঠিক হয়নি। মায়ার মন খারাপের কারণ হৃদ, সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তুষ্ট গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে বলেছিল আসতে? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করিস? এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে এই ট্যুরে যেতি না বেয়াদব? জুয়ের কথায় মায়ার গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলে আমি নিজের মনকে বোঝাতে পারিনি, এই জন্যই ওনাকে না বলে চুপি চুপি তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন যেন অস্থির আর ভয় লাগছে ভেতর ভেতরে। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যি কি আমি ভুল করেছি জুই? কি করব বল না তুই? মায়া অপরাধ বোধের বিষয়টা বুঝে জুই মায়াকে আশ্বস্ত করে বলল, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে, তাই এই সফরটা এনজয় কর। একটা দিনেরই ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাঁসফাঁস করতে করতে বলল, জুই আমার কেন যেন মনে হচ্ছে আমি এই ট্যুরটা শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ার কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুর এনজয় কর বলত। আরিফ ভাইয়া আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারো। জুয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলে বসেছিল এতক্ষণে, কিন্তু জুয়ের কথায় সেটা পুনরায় মনে পড়তেই মায়ের মনের ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনে তাকালো আরিফের খোঁজে। দেখলো আরিফ রাকিবের সাথে খুবই আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়ার পিছনে তাকাতে আরিফও হঠাৎ এই দিকটায় তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতেই রাকিবও আরিফের পিছন পিছনে এই দিকটায় এগিয়ে আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতেই জিজ্ঞাসা করলো ওদের কিছু প্রয়োজন কিনা। জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, ভাই আমার ভয় করছে। কিসের ভয় বোকা? ভাই আছি না? তারপরেও ভাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ার কথায় আরিফ এগিয়ে এসে জুয়ের উপর দিয়ে মায়ের কপালে একটা হাত ছুঁয়ে দেখলো মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ের শরীরে তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে কখনো লং বাস জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে।
আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোদের ব্যাগে দেখ খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস, কেমন? ভাই পিছনে আছি। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ রাকিব দুজনেই জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসলো। মন খারাপের কারণে মায়া ব্যাগ খুলে খাবার পেতেই নিজের মন খারাপের কারণও ভুলে বসলো। পুরো ট্যুর যাত্রায় হইচই আর আনন্দে কাটলো সব। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রায় কোনো স্টুডেন্টের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষার সফর ট্যুরটি ছিল রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর শুভলং ঝর্ণা পরিদর্শনী। দর্শনীয় 3টি স্থান পরিদর্শনের ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জয়ী সিটে হেলিয়ে ঘুমিয়ে, শ্রেয়া নাদিয়ার অবস্থাও সেম। বাসের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে, তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখায়। রাত তখন অনেক। বাস স্ট্যান্ডে পুনরায় থামে একটি পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে চায়, কারণ রাঙামাটি পাহাড়িয়ান এলাকায় এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না বলেই দল বল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্তোরাঁ নামলো খেতে। খুবই সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্টদের রেস্তোরাঁর ভিতরে বসালো। 150 স্টুডেন্টদের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগলো। রাত তখন 10টা 20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাতে মায়া, জুই, নাদিয়া, শ্রেয়ার সঙ্গেই ছিল। এর মাঝে 4 জনে ওয়াশরুমের কাজ সেরে পুনরায় আসিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়েও বসেও পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই বাসগুলো ছেড়ে দেবে। ইতিমধ্যে সকল স্টুডেন্টের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দলবল বেঁধে গাড়িতে উঠতে দেখার মধ্যে বেখেয়ালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁর অদূরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহল মায়া মাথা বের করে সেই দিকে উঁকি মেরে তাকাতেই আরও ঝাপসা কিছু দৃশ্য দেখল সে। অতদূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারল না, তবে এতটা বুঝতে পারল সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেই দিকে তাকিয়ে থেকে পাশের বসা জুইকে ডাকলো উঁচু গলায়। মায়ার দেখা অদূরের সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখানোর জন্য জুইকে ডেকে মায়া বলল, জুই, জুই, রেস্তোরাঁর পেছনের কি, মানে ওইখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওখানে আমাদের ক্লাসমেট রাফা না ওটা? কিন্তু ও ওখানে কি করছে দেখ তো। অমনোযোগী জুই ফোন চালানোতে ব্যস্ত ছিল বলে মূলত ও মায়ার কথায় তেমন মনোযোগ দিতে পারল না। ওদের সারাদিনের তোলা ছবিগুলোকে দেখছিল জুই, তাই মায়ের কথায় অমনোযোগীভাবে হালকা উকি দিয়ে বাইরে তাকিয়েই অদেখার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছুই তো নেই। যদিও কিছু থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুইয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেই দিকে তাকিয়ে রইল। মায়ার মন খসখস করছে রেস্তোরাঁর পিছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকা হয়, রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পিছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল। আবছায়া অন্ধকারে মায়ার মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে, কারা যেন রাফার সাথে জোরাজোরি করছে। মায়া অত দূরে থেকে বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়ার কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়ার চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং মায়া পুনরায় জুইকে ডেকে সেই দৃশ্য দেখাতে চেয়ে একইভাবে বাহিরের দিকে তাকিয়ে বলল, জুই, একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি না অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, আমার মনের ভুলও হতে পারে। তুই একটু দেখ না, দেখে বল না আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস কিনা। জুই। মায়া পরপর কথায় উত্তর না আসায় মায়া বিরক্ত নিয়ে পাশ ফিরে তাকাতে দেখলো জুই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পিছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে 3 জন মিলে। অস্থির মায়া জুইকে না পেয়ে পুনরায় গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো। দেখলো এবার আর রাফা নামক মেয়েটাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়ার মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পিছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে, বাহিরে আছে কিনা সে। যদি রাফাকে না পায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টা জানাতে পারবে, কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটা বিপদে আছে এমন কথা রটায়
তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে সবার সামনে, বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার দায়। মায়া কোলের ব্যাগটা সিটের উপর রাখতে রাখতে কয়েক সিট পিছনে জুঁইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুই আমি একটু নিচে যাচ্ছি, আরিফ ভাইয়ের কাছে এক্ষুনি চলে আসবো। মায়ার কথায় জুঁই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এইদিকে তাকালো। মায়ের মুখে আরিফের নামটা শুনে জুঁই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগেই চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগটাক ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচার্সদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসটিতে। ওদের বাসে সবার কাজ শেষ বলে এই দিকে তেমন কারো খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওই দিকের হোটেলের পিছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুলও হতে পারে, সেজন্য মায়া আগে সেই দিকটা একবার উকি মেরে দেখতে চাইলো আসলে সেই দিকে কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটলো। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে তেমন কাউকে দেখলো না। বেশ অন্ধকার হওয়ায় আশেপাশে তাকাতেই মায়ার গা ছমছম করে উঠল ভয়ে। হোটেলের পিছনের দিকটায় বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে আছে। মায়ার গা শিরশির করে উঠল ভয়ে। অন্ধকারে আশেপাশের কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়েই কারো গোঙানির শব্দ কানে আসলো। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো। তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া গোঙানির শব্দ অনুসরণ করতে চাইল। থেমে থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সেই শব্দর উৎস অনুসরণ করে এক পা দুপা সামনে এগোতে এগোতে হোটেল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ি চওড়ায় উঠতে উঠতে দেখলো বেশ কিছু ছেলে একত্রে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আতকে ওঠার মতন মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজের সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটিই রাফা ছিল, আর এই ছেলেগুলো তখন রাফাকেই জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি, এই জন্যই মায়া জুঁইকে এতবার বলছিল এই দিকটায় তাকাতে। বেখেয়ালি জুঁই তখন যদি মায়ের কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে ওকে, তাহলে আজ রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগেই মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারল না। এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায় সবাইকে এটা জানাতে ওদের কলেজের রাফা নামের একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরে আসতে আসতে রাফা মেয়েটাকে হারিয়ে ফেলবেও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পিছনে গিয়েও কোনো লাভ নেই। ওর দ্বারা এতগুলো ছেলে থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পিছনে হাঁটলো। অন্তত কোথায় নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করলো। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো মেয়েটিকে হাত পা মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনেই আগুন জ্বালিয়ে হইচই নেশা করা বুধ হলো এক একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পিছন ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসলো। এই অচেনা অজানা পাহাড়ি এলাকায় মায়া নতুন। কোন দিকে মূল রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খোঁজে নিজের জীবনও বিপদে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ায় গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপরও হাল ছাড়েনি। নিশ্চুপের ছেলেগুলোর পিছনে ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখল প্রায় 8 থেকে 10 জন মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলে পেলে হবে, আর এদের বসবাস মূলত পাহাড়ের চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশের গা ছমছম করা পরিবেশটা দেখল। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতন একটা টুল বেঁধে রেখেছে, এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল, আর মাঝের খালি জায়গাটাতে ছেলেগুলো গোল করে বসে মধ্যস্থতার আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে দিয়ে নেশা করছে তারা। মূলত বোকা মায়ার ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলোর ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো
তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে, বরং দ্রুত নিজের কলেজের কর্তৃপক্ষদের জানাতো বিষয়টি। মায়ার বোকামিতে সে নিজেই ফেঁসে গেল, আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়ি আর নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না, তারা বেনামি পাহাড়ি জঙ্গি বলে মানুষের কাছে পরিচিত। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অরাজকতা কাজ করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এমন ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লেই তার জীবন নিয়ে ফিরতে পারে না, সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আর একজন মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়ার হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবেও। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবনও রিস্কে টানলো। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশায় মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখলো রাফাকে। মায়ার থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলোর ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরপরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা। মায়া আর কিছুই ভাবলো না, নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে গিয়ে বসলো রাফার পিছনে। রাফা তখন নিজের হাতে পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদের চিৎকার করার মতন গোঙাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কাউকে বুঝতে পারলো, তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসলো মায়াকে। নিজের দু পা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারলো মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতো উল্টে পড়লো মায়া। রাফা মনে করেছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন হবে, ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গোঙানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটায় তাকাতেই দেখলো মায়াকে পুনরায় দৌড়ে গাছের পিছনে লুকাতে। মায়াকে দেখেই আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসার আশ্রয় খুঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পিছনে তাকিয়ে, অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফার আরও কয়েক সেকেন্ড সময় লাগলো, যখন দেখলো একটা নেশাখোর ছেলে এই দিকটায় এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে। মূলত রাফার তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দে এই ছেলেটাকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে, এরা একা মানুষ পেলে আক্রমণ করে বসে। সেজন্য রাফার চিৎকারে দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছে কিনা। কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনের ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রামের ভাষায় নেশাক্ত গলায় বলল, সারে হুদাই না চিলে শরীরের শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সাথে সারা রাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি? তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে, তখন আমাদের মজা দিতে পারবি, তুইও মজা নিতে পারবি। দাঁড়া, আনতাসি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও নেশাখোর ছেলেটা হেলতে দুলতে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে, হয়তো নেশা নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পিছন হতে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করলো না, বরং চুপ রইল। তাড়াহুড়োর মায়া দ্রুত হাতে রাফার পিঠের ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসলো। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতে রাফা নিজে ওর হাতে বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে এসেছিস মায়া? রাফার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে করতে ফিস ফিস গলায় বলতে চাইল, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব আমরা। মায়ার সতর্কতায়ও তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটিও পিছন ঘুরে তাকালো মেয়েলি কণ্ঠ শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটিকে অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়ে মায়াকে দেখেই নেশাখোর ছেলেটি চিল্লিয়ে উঠে বাকিদের উদ্দেশ্যে পুনরায় চট্টগ্রামের ভাষায় ডেকে বলল, কিরে কই তোরা? দেখ, এইখানে আরও একটা নতুন মাইয়া আইছে। আমাদের পুরাতন মাইয়াডারে তো সারাই নিয়ে যাইতেছে। তোরা কই, তাড়াতাড়ি আয়, 10 শালিদের। তৎক্ষণাৎ রাফার এক হাত চেপে ধরে আতঙ্কিত মায়া দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তার কিছু জানা নেই মায়ার, শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফার তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বললে দুজন নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো, কিন্তু ভয়ার্ত রাফার বোকামিতে
ওর সাথে সাথে মায়াও ফেসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজন প্রাণের ভয়ে যেই দিকে দু চোখ যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়ানোতে দুজন আবারও নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারো। পিছনের পাহাড়িয়ান জঙ্গিগুলোর খাক ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পিছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপূর্ণ দৌড় আর হোঁচট খেতে খেতে পাহাড়ের চূড়ায় থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়াদের কলেজের বাস চারটে চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজ বাসগুলোকে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো নিজের আপনজনদের ওদের রেখে চলে যেতে দেখে। মায়াদের বাসগুলো ওদের খোঁজ না করেই চলে যেতে দেখে পাহাড়ের চূড়ায় থেকেই মায়া রাফার হাত চেপে সেদিকে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চাইলো বাসগুলোকে থামাতে, কিন্তু পর মুহূর্তে সতর্কতায় আর চিল্লালো না। পিছনের পড়ে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য। দিনের আলোয় পাহাড়ি উঁচু নিচু রাস্তায় চলা মুশকিল, হোঁচট খেয়ে পাহাড়ের উপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশ। এমত অবস্থায় রাতের 11টায় চাঁদবিহীন অন্ধকারে পাহাড়ের রাস্তায় দৌড়ানোটা আরও ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিং প্রাপ্ত ট্রেনারও এমন রাতে পাহাড়ের বুকে নামে না পাহাড়ি জঙ্গি, বিষাক্ত জীব বস্তু বা বিষাধর সাপের তাড়নায়। সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারিদিক থেকে বিপদ আর বিপদ জড়িয়ে। ভয় পেয়ে থেমে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খইয়ে মরতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়া বাসগুলোকে ধরতে। বেখেয়ালি দৌড়ানোতে একটা সময় অন্ধকারের ছোট গর্তে হোঁচট খেয়ে দুজনেই উল্টে পড়ল পাহাড়ের উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুজনের বেশ কাজে দিল। পাহাড়ের উপর থেকে সোজা রাস্তায় এসে পড়ল। মায়া থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজনেই এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথায় গুঙিয়ে উঠতে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করলো। দেখলো মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটে চলে যাচ্ছে। বসে থেকেই মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়ার দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলোকে থামতে না দেখে মায়া নিজের শরীরে ব্যথা ভুলে পুনরায় রাফার হাত চেপে টেনে তুলে দৌড়ালো বাসের পিছন পিছন। এমনি দীর্ঘ সময় ধরে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার চলন্ত বাসের পিছন পিছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামতে, কিন্তু চলন্ত বাসগুলোতে মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও। আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, বাঁচাও আমাদের। জুই, হে জুই, জুই। মায়া রাফার পরপর চিৎকারের শব্দে দুপাশের পাহাড়ের প্রতিধ্বনি হয়ে পুনরায় সেটা ফেরত আসছে। তারপরও চলন্ত বাসের কেউ শুনল না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহু দূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে দুজনের হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনেই মাঝ রাস্তায় বমিও করে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়ার্থ মুখে দুজনেই তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতেই দেখলো বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়ারা এতক্ষণ বাসের পিছনে দৌড়ানোর ফলে পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলে বসেছিল দুজন, কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পিছন ফিরে তাকাতেই দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পিছনে দৌড়ে আসা ছেলেটা হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ার উদ্দেশ্যে। দক্ষ হাতের ঢিলে মায়া পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়ল পিচঢালা রাস্তায়। একভাবে রাফাও পড়ল মায়ার সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ার উপর ক্ষোভ থেকেই প্রথমেই প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ার হিজাবের উপর দিয়ে মায়ার চুলের মুঠি চেপে ধরে খারাপ ভাষায় কথা বলল। শালি, অনেক দৌড় করেছিস, আজকে দেখবো তোর শরীরে কত তেজ।
এক হাতে মায়ার চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়। আমা আ বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখে আর কপাল মিলিয়ে আঘাত করলো মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ার চুল ছেড়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। মায়ার রাস্তায় পড়ে থাকা রাফা হাত টেনে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা। নিজের প্রাণের লড়াই এবার আমাদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা। এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজনেই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভেজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ার সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিষ্টিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত, ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা আঘাতে ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। তারপরেও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরবো, কিন্তু তারপরেও এইসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়, আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়, কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফার হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বন শেয়ালের খাক ছাড়া হুঙ্কারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম, ঠিকানা, লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখলো ছেলেগুলোর অবস্থা কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলো হাতে সহজেই ধরা পড়ে যাওয়া হবে। পিচ ঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেজন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়াই মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজ মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরল রাফাকে নিয়ে। অচেনা অজানা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়ে ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ার আঘাতপ্রাপ্ত পায়ে আরও আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ডালপালায় হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহার সন্ধান পেতেই মায়া সেটাতে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনেই সিটিয়ে বসল। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। এর মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনে। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরল ভয়ে। অন্ধকার মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে তাহলে এবার আর তাদের প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূর না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলো হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে খারাপ ভাষায় বলল, শালি দুইটা জীবনে দৌড় করাচ্ছে আজ,
একবার শুধু পাইয়ানি, দুই দ্বারে কুবাইয়া মারমু শালিগো। নতুন মাইয়াডা আছে না, যেটা আমাদের তুইলা আনা মাইয়াডারে ছাড়িয়া লইয়া গেল, ওই মাইয়াডা বেশ চতুর। এই শালি আমাদের এত দূর করাচ্ছে, একবার খালি এই শালি ধরতে পারলে সবার আগে কুবাইয়া মারমু এডারে। তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামো। এই শালি আমার শরীরে জিদ উঠে দিছে, এইটা না ধরা পর্যন্ত শান্তি নাই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নেই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়ারা দুইটা আশেপাশি হইব। এই পাহাড়ের বেশিক্ষণ দৌড়াতে পারবো না, এর থেকে সামনে গেলি ডাকাতে হাতে পড়ব। এর আগেই আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথা হইচইয়ের বাকি ছেলেগুলোর সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়লো মায়াদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিতি ঠাহর না করতে পেরেই রাফার মুখ ছাড়লো মায়া। বুকে হাত বেঁধে মায়া সুস্থির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফা ভয়ার্ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এসেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনো দিন শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছিস। আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটাবাস গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরেও ফাটাবাসের মতো চিল্লায় কথা বলছিস তুই। তোর এই বাস গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সেই কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পরে চিল্লাতে পারলি না? অন্তত তোর গলার জোরে আমাদের বাসটা তো থেমে যেত, আমরাও তো নিরাপদে যা থাকতাম তখন। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসিয়ে শুধালো রাফাকে। মায়ার কথায় রাফা চুপ করে গেল। সত্যি তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চিল্লালে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চুপে পালিয়ে আসতে পারত। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ার সঙ্গে আরও চেপে বসলো। মায়ার উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেওয়ালে হেলিয়ে বসল। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দু হাতে ডান পাটাকে কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদেরকে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখছিস কাউকে? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডাদের হাতে তুলে দিব কেন বলতো? অন্ধকারে মায়ার পায়ের আঘাতটা ঠাহর করতে পারল রাফা, সেজন্য একইভাবে বলল, আমি তা বলিনি। আসলে আমি বলতে চাচ্ছিলাম এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথায় পাচ্ছি আমি, তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলেই নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজত রাখতে হবে রাফা। মায়ার কথার মানে বুঝতে পারল না রাফা, সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগেই মায়া বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ার কথায় টনক নড়ল রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে, একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিনের ছবি তোলায় বন্ধ হয়ে গিয়েছিল বলে ওর বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল, সেজন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধে জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক না করেই মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া। একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়ার তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত ফুলিয়ে দেখলো সত্যি সত্যি ওর কাঁধে ব্যাগটা এখনো রয়েছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে।
তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়েই রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতে নিতে মায়ার উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে আছে একটা ফোন। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধন্যবাদ দিল। এই অসময়ের এই ছোট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের, পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফা থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো ফেলে দেখলো ওর পায়ের কী অবস্থা। অল্প আলোয় মায়ার পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ার পা দুহাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।